এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মনিটরিং শিখব। মনিটরিং এর উপর আশা করি 4 থেকে 5টা ভিডিও যাবে। তার মধ্যে আমি কুবারনেটিস দিয়ে কিভাবে মনিটরিং করে সেটার ভিডিও অলরেডি আপলোড করে দিছি, কারণ আমার AWS এর সাবস্ক্রিপশন শেষ হয়ে যাচ্ছিল। আর অবজারভেবিলিটির উপরে আমাদের 7-8টা ক্লাস হবে আশা করি। সো এতটুকু আয়ত্ত করতে পারলেই মনিটরিং অ্যান্ড অবজারভেবিলিটির উপরে ফুল নলেজ চলে আসবে। সো আমরা শুরু করে দেই। সো আমি যদি ডকুমেন্টেশন থেকেই শুরু করি, চেষ্টা করবেন সবাই ডকুমেন্টেশন বানানোর, প্রত্যেকটা কাজের ডকুমেন্টেশন রাখবেন, কারণ অ্যাজ এ হিউম্যান বিহেভিয়ার সব কিছু মাথায় রাখা সম্ভব না। ঠিক আছে, ডকুমেন্ট আমি যেটা ফলো করি, ডকুমেন্ট বানাই, ডকুমেন্ট দিয়ে স্টাডি করি, ডকুমেন্ট রাখার চেষ্টা করি আর কি। সো ডকুমেন্ট থেকে যদি আমরা দেখি আমার যে ডকুমেন্টটা বানানো মনিটরিং এর উপর, সো যদি এখানে বলি গ্রাফানা কি, গ্রাফানা হলো একটা ওপেন সোর্স অবজারভেবিলিটি অ্যান্ড ভিজুয়ালাইজেশন টুল, যা বিভিন্ন ধরনের টাইম বেস ডাটা যেমন প্রমিথিয়াস, লোকি, ইলাস্টিক সার্চ, ইনফ্লাক্স ডিবি, ঠিক আছে, এটা প্রত্যেকটার কাজ আমরা দেখব। ঠিক আছে, ভিজুয়ালাইজ অর্থাৎ পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হয় প্রোডাকশন লেভেলে। এটি শুধু গ্রাফ দেখানোর জন্য নয়, ঠিক আছে, গ্রাফানার কথা বলতেছে, শুধু গ্রাফ দেখানোর জন্য নয়, বরং এটা থেকে আমরা অ্যালার্ট, ড্যাশবোর্ড, ইউজার ম্যানেজমেন্ট এগুলো কিভাবে করে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে, আর এখানে আরো কিছু জিনিস থাকে যেগুলো আমারও এখনো শেষ হয় নাই, মানে প্রপার আসলে 100% জানা সম্ভব হয় কিনা জানি না, আমি পারি না। সো লোকি হলো লগ জমা রাখার একটা টুল, এটা দিয়ে ডাটা লগ খোঁজাও যায়, সেটা মূলত গ্রাফানার সাথে ব্যবহার করা হয়। ঠিক আছে, আর প্রমটেল হচ্ছে লগ পাঠায়। ঠিক আছে, কিভাবে লগ পাঠায় সেটা আমরা দেখব। লোকি লগ জমা রাখে, গ্রাফানা থেকে আমরা সেই লগগুলো দেখতে পারি। ঠিক আছে, আর ইলাস্টিক সার্চ হলো লগ সার্চ করার একটা শক্তিশালী ডাটাবেজ। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় লগ সার্চ অ্যানালাইটিক্স কাজে। তারপরে ইনফ্লাক্স ডিবি, এটা ইম্পর্টেন্ট, হলো টাইম বেজ ডাটা রাখার একটা ডাটাবেজ। ঠিক আছে, মানে যেটা হচ্ছে সময়ের সাথে সম্পর্কিত, যে একটা নির্দিষ্ট সময়ে সিপিইউ কত ছিল বা হার্ড ডিস্কের অবস্থা কি ছিল, কোনো বোতল নাকি হয়েছিল কিনা, এটা অনেকগুলো ডাটা থাকলে সেগুলো তো আসলে বের করা যায় না। একটা স্পেসিফিক টাইমের ডাটা নেওয়ার জন্য আমরা ইনফ্লাক্স ডিবি ব্যবহার করব। ঠিক আছে, সো এখানে আমরা এটা প্রথম আজকে ডকার দিয়ে করব। সো এখানে ডকার কিভাবে ইনস্টল করে একদম প্রোডাকশন হইতে বিল্ডেক্স সহ। ঠিক আছে, বিল্ডেক্স কি সেটা আর্গোসিটির ক্লাসে বলছি। ঠিক আছে, বিল্ডেক্স একটা ইম্পর্টেন্ট জিনিস এখন ডকারের জন্য। সো এটা বিল্ডেক্স সহ ইনস্টল কিভাবে করে, ঠিক আছে, তার কমান্ডগুলো এখানে দেওয়া আছে। সো আমি পুরোটা কপি করলাম এখান থেকে, কপি করে যদি আমি সার্ভারে যাই, এটা আমার সার্ভার, এখানে ডকার ইনস্টল করা নেই, একদম ফ্রেশ সার্ভার। ঠিক আছে, ডকার পিএস কোনো কিছু নাই। এটা একটু বড় করি। সো আমি এখানে শিফট ইনসার্ট দিয়ে পেস্ট করে দিলাম। ইনস্টল হতে থাকুক। দেন যেহেতু আমি রুটে করতেছি, রুট ইউজার যদি সুডো ইউজার হয় এই কমান্ডগুলো দিয়ে নেবেন। ইউজার মোড মাইনাস এজি গ্রুপে অ্যাড করতেছে ডকার উবুন্টু ইউজারকে, অর্থাৎ এখানে ডলার ইউজার দেয় বেটার, ডকার ডলার ইউএসইআর, তারপর নিউ গ্রুপ ডকার দিলেই ডকার পিএস কি কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আমরা এটা শেষ করি। এখানে মনিটরিং টুলের
ফুল ইনফরমেশন দেওয়া আছে। আমি জানি না এটা পাবলিক কিনা। সরি, গিটহাব। কিছু কিছু ডিরেক্টরি তো আসলে পারমিশন মানে পাবলিক করে দেয়া যায় না, কিছু কিছু ব্যারিয়ার থাকে আর কি। সো এটা কোন মোডে আছে? এন্ড চেঞ্জ ভিজিবিলিটি, ইউ ক্যান নট চেঞ্জ। আচ্ছা, এটা মেবি প্রাইভেটে আছে, কারো যদি লাগে এটা দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। সো আমরা এখন ইনস্টল হতে থাকুক ডকার। অলরেডি দেখি হয়ে গেছে। তার মধ্যে আমরা দেখে নিই যে ব্ল্যাক বক্স এক্সপোর্টারটা কি, ঠিক আছে। সো আমরা শুনছি না যে একটা বিমান যখন ক্র্যাশ করে তখন ওই বিমানের ব্ল্যাক বক্স খোঁজে, ঠিক আছে। ওই ব্ল্যাক বক্সের ভিতরে ওর সব তথ্য থাকে, যেমন ওর বিমানের অনেকগুলো ট্যাঙ্কি থাকে, কোন ট্যাঙ্কিতে কতটুকু তেল ছিল, জ্বালানি ছিল, তারপরে ও কত কত উচ্চতায় কত টাইমে কত উচ্চতায় উঠছে, কত নামছে, ঠিক আছে। এই প্রপার ইনফরমেশন থাকে হচ্ছে ব্ল্যাক বক্সের ভিতরে। সো এখানে মনিটরিং টুলের জন্য যে আমরা যে ব্ল্যাক বক্স এক্সপোর্টারটা ব্যবহার করব, এটা ঠিক এরকমই। যেমন একটা সার্ভারে কি কি থাকে, যে অনেকগুলো পোর্ট থাকে, যে এই পোর্টটা ইয়ে আছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা সেটাও আমরা দেখতে পারি। আবার একটা সার্ভিসের ডোমেইন আছে, ডোমেইনটা অ্যাক্টিভ আছে কিনা। তারপরে এসএসএল কতদিনে এক্সপায়ার হয়ে যাবে, ঠিক আছে, কতদিন এসএসএল এর এখন রানিং ইয়েটা কতদিন আছে, কবে এক্সপায়ার হয়ে যাবে। সো এই যে বিমানের ইয়ের মতো ব্ল্যাক বক্সের মতো যে ইনফরমেশন গুলো, সেটাতে আমরা মনে রাখতে পারি যে এটা হচ্ছে ব্ল্যাক বক্স এক্সপোর্টারের কাজ। সো এখানে বেসিক্যালি কি হয় যে এখানে যদি একটা উদাহরণ দিয়ে সহজে বোঝানো যায়, যে আমার একটা দোকান আছে, আপনি জানতে চান দোকানটা ঠিক মতো খোলা আছে কিনা, সব কিছু ঠিকঠাক চলতেছে কিনা। সো আমি যাব না, ঠিক আছে, আমি ব্ল্যাক বক্স এক্সপোর্টারকে, মানে অর্থাৎ আমি একজন লোক ভাড়া করছি, ঠিক আছে। ওই লোকটার কাজ হচ্ছে ওই দোকানে গিয়ে দেখে আসা যে দোকান ঠিকঠাক মতো চলতেছে কিনা, ঠিক আছে। এনে ওই আমার যে ভাড়া করার লোকটা, সে ইনফরমেশন গুলো এনে আমাকে দিবে, ঠিক আছে। সো এই যে লোকটা যে কাজ করতেছে, এই ধরনের কাজটা হচ্ছে ব্ল্যাক বক্স এক্সপোর্টার করে থাকে, ঠিক আছে। তারপরে এটাই আর কি। সো আমাদের ডকার ইনস্টল হয়ে গেছে, ডকার পিএস হাইফেনে। ওকে, এখন আমি যদি এই রিপোটা ক্লোন করি, আমি যেটা অলওয়েজ করি, ওয়ার্কিং ডিরেক্টরি নামে একটা ডিরেক্টরি বানাই, rm-rf। আচ্ছা থাকুক এটা, git ক্লোন। এটা পাবলিক দেওয়া আছে, সমস্যা নেই। সো সিডি মনিটরিং ls। এইখানে একটা ব্ল্যাক বক্স এক্সপোর্টারের ডিরেক্টরি দেওয়া আছে। সো যেহেতু ফার্স্টে ডি আছে, তার মানে এটা ডিরেক্টরি, বাকিগুলো হচ্ছে হাইফেন, যেহেতু ফাইল, ঠিক আছে। সো আমরা এই ডিরেক্টরিতে ঢুকবো, ঠিক আছে। ঢুকলাম, এখানে আমাদের ব্ল্যাক বক্স লগ, ব্ল্যাক বক্স এক্সপোর্টার, যদি এল দেই, লং লিস্ট, সবগুলো হচ্ছে ফাইল, ঠিক আছে। সো এখান থেকে যদি ব্ল্যাক বক্সের ওয়াইমেল ফাইলটা ওপেন করি,
VS কোড থেকে ওপেন করি, ব্ল্যাক বক্স ওএমএল ওপেন উইথ ভিডিও ভিজুয়াল স্টুডিও কোড। এখানে কি থাকে যে মডিউল মডিউল এখানে বিভিন্ন ধরনের মডিউল ডিফাইন করা হচ্ছে, ঠিক আছে। প্রত্যেকটা হচ্ছে এক একটা মডিউল, ঠিক আছে। অর্থাৎ এই মডিউলের আন্ডারে যেহেতু এই কয়েকটা আছে, ইন্ডেন্টেশন থেকে যদি দেখি, ঠিক আছে, যে এটা হচ্ছে হেডার, অর্থাৎ মাদারের আন্ডারে বাকিগুলো চাইল্ড, এভাবে বলতে পারি, যদিও এটা না, জাস্ট বোঝানোর জন্য। সো এই মডিউলের আন্ডারে আমরা বাকি প্রুফগুলো ডিফাইন করব, ঠিক আছে। সো এখানে HTTP টু XX মানে প্রথম মডিউলের নাম, ঠিক আছে। যে কোনো ইচ্ছে মতো নাম দেওয়া যায়। আমরা এখানে যে নাম দিব, ঠিক আছে, এই নামটাই আমরা পরবর্তীতে প্রমিথিয়াসের যে ওয়াইমেল ফাইল আছে ওইখানে ডিফাইন করব, ঠিক আছে। এখানে যদি দেই যে ঢাকা, ঢাকা, ওইখানেও তাই দিতে হবে, ঠিক আছে। দেন এগুলো হচ্ছে প্রবার HTTP বলা হচ্ছে। এই মডিউল HTTP প্রোটোকল দিয়ে চেক করবে। প্রবার মানে কি? প্রবার মানে কি দিয়ে টেস্ট করবে? HTTP, TCP, ICMP, DNS না কি দিয়ে, ঠিক আছে। সো এটা হচ্ছে সেই প্রবার হচ্ছে HTTP। যদি খুবই সহজ করে বলা যায় যে প্রবারটা আসলে কি, যে আমরা যখন আমরা না, ডাক্তাররা যখন কোন রোগী দেখে, সো রোগীর পালস ঠিক আছে কিনা সেটা কি থেটোস্কোপ দিয়ে দেখে, ঠিক আছে। থেটোস্কোপ দিয়ে ও দেখতে পারে যে রোগীর পালস ঠিক আছে কিনা। সো এই যে পালস দেখা থেটোস্কোপ দিয়ে, মূলত এই থেটোস্কোপের কাজটাই হচ্ছে অর্থাৎ HTTP গিয়ে দেখতেছে, প্রোব করতেছে। অর্থাৎ থেটোস্কোপ দিয়ে যে আমরা যেরকম চেক করে সেম ওই রকম একটা মেথডেই চেক করতেছে, যে প্রোবারটার নাম হচ্ছে HTTP। কতক্ষণ পর? 5 সেকেন্ড টাইম আউট, 5 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড অপেক্ষা করবে রেসপন্সের জন্য। এর বেশি হলে টেস্ট ফেল করবে। অর্থাৎ পালসটা দেখার জন্য ও 5 সেকেন্ড ট্রাই করবে। HTTP মেথড গেট, ঠিক আছে, গেট পোস্ট রিকোয়েস্ট, এই মেথডগুলো সম্পর্কে আমরা HTTP রিকোয়েস্ট অলরেডি আগে আমরা পড়ছি, যে রিকোয়েস্ট পাঠানোর সময় গেট মেথড ব্যবহার করা হবে। অর্থাৎ গেট মেথডটা হচ্ছে আমরা যেরকম ঠিক ব্রাউজার ব্যবহার করি, ঠিক আছে, কোনো চেঞ্জেস নাই। ব্রাউজার থেকে যেরকম আমরা কোনো কিছু দেখি, এখানে তো আমরা বেসিক্যালি কোনো চেঞ্জ করতে পারি না। যদি আমরা ধরি এরকম যে আমরা জাস্ট পেজটা লোড করতেছি। তারপরে HTTP পোস্ট টু XX, পোস্ট এই জন্য দেওয়া হয়েছে, আমরা পরেরটা হচ্ছে পোস্ট মেথড ব্যবহার করছি এই জন্য, ঠিক আছে। এখানে আমরা যে কোনো নামে কল করতে পারি, সমস্যা নেই, বাট যে নামে দিব এই নামটাই আমরা প্রমিথিয়াসের ওএমএল এ দিয়ে দিব। দ্বিতীয় মডিউলের নাম এটা, এটার প্রবার কি? HTTP মেথড পোস্ট। অর্থাৎ এখানে পোস্টের এগেইনস্টে HTTP সরি গেটের এগেইনস্টে পোস্ট মেথড ব্যবহার করতেছি, যেমন ফর্ম সাবমিট করার মতো রিকোয়েস্ট, কিছু API যেগুলো শুধু পোস্ট অ্যাকসেপ্ট করে সেগুলোর জন্য দরকার হয়। তারপরে এটা আরেকটা মডিউল, তৃতীয় মডিউল প্রপারে, এটা গেট মেথড ব্যবহার করবে, ভ্যালিড স্ট্যাটাস কোড 200, ঠিক আছে। সো 200 কখন হয়? আমরা যখন একটা সার্ভিস দেখি, যদি ধরি যে গুগলে গেলাম, গুগলে গিয়ে ইন্সপেকশন করলাম, নেটওয়ার্ক, এই যে এইটা, ঠিক আছে, এই 200 কোড, এটা 200 কোড মানে 200 মানে ওকে, ঠিক আছে, HTTP এর যে সো এরপরে এইখানে আমাদের আপাতত আর কিছু নাই। এটা দেখলাম, লগ দেখলাম, ব্ল্যাক বক্স এক্সপোর্টার। সো আমাদের একটা পারমিশন LL, CH একটা পারমিশন দিতে হবে, CH মোড O+X, O+X, ও হচ্ছে আদারের জন্য এক্সিকিউট পারমিশন। সো বেসিক্যালি এখানে আমরা যদি দেখি ইউজার পারমিশন, গ্রুপ পারমিশন এন্ড আদার পারমিশন, অলরেডি আদারের এক্সিকিউট পারমিশন দেওয়াই আছে, ঠিক আছে। সো তারপরে আমরা দিয়ে চেক
করে দেখি যদি না থাকে, বাট এটা দিতে হবে sysmod o+x ব্ল্যাক বক্স এক্সপোর্টার, দুইটা গেছে, একটা কেটে দেই। এখন যদি আবার ll দেই তো দেখবো যে আমাদের কোনো পার্থক্য নাই বেসিক্যালি। ইউজার পারমিশন হচ্ছে 755, read 4x on 755, ঠিক আছে। 755 পারমিশন আমাদের দেওয়া আছে, ইউজার পারমিশন, গ্রুপ পারমিশন অ্যান্ড আদার পারমিশন। এরপরে আমরা যেটা করব, আবার আমরা ব্ল্যাক বক্স এক্সপোর্টারে গেলাম, গিয়ে এখানে আমরা এখন ব্ল্যাক বক্স এক্সপোর্টারকে এক্সিকিউট করব, ঠিক আছে। সো আমরা তো ওএমএল ফাইলটা দেখছি, লগ দেখার দরকার নেই, বাট এটা হচ্ছে ওর কনফিগারেশন ফাইল, এটা আসলে ওপেন করা যাবে না, ঠিক আছে। অনেক কিছু আসবে, সো কোনো কিছু কিভাবে এক্সিকিউট করে সেটা তো আমরা জানি। ব্ল্যাক বক্স এক্সপোর্টার এসিকে এটা নিলাম, পেস্ট করলাম, হাইফেন হাইফেন কনফিগ ফাইল কি config ডট ফাইল ইকুয়াল ব্ল্যাক বক্স ওএমএল, ঠিক আছে। দিয়ে এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডে যেন চলতে পারে তার জন্য আমরা অ্যান্ড দিয়ে দিব, বাট বেটার হয় হচ্ছে এখানে আমরা এটা কপি করে নিই আগে, যেন আমাদের কমান্ডটা না লিখতে হয়। স্ক্রিন কমান্ড দিয়ে দিলে ও এই অর্থাৎ এটা যদি আমি কেটেও দেই তাও ও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, ঠিক আছে, যদি আমরা স্ক্রিন কমান্ড দিয়ে ওইখানে দেই, ঠিক আছে। সো একটা এন্ড লাগাইলাম যেন ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, কারণ এন্ড না দিলেও ফোরগ্রাউন্ডে এই টার্মিনালটা ও ধরে রাখতো, ঠিক আছে। সো এখানে এন্ড দিয়েও দিতে পারেন, আর যদি বলেন যে না আমি এই টার্মিনালে কাজ করবো না আর একটা টার্মিনাল নিব, ঠিক আছে, সেটাও করতে পারেন। সো বেটার এন্ড না দিয়ে আমরা পারমিশন ডিনাই, কেন sysmod ও আচ্ছা আমাদের একটু ভুল হয়েছে, sysmod এখানে আর কি কাজ করবে, এটা কাজ করবে না। আমরা এক স্টেপ কন্ট্রোল ডি করে স্ক্রিন থেকে বের হয়ে গেলাম। এখন আমাদের এই কমান্ডটা আমরা দিছিলাম, ঠিক আছে। সো আমরা আমাদের হাইফেন আর দিতে হবে, ঠিক আছে। chmod হাইফেন আর অর্থাৎ রিকারসিভলি, ঠিক আছে, ডানে বামে যা আছে ভিতরে সবাইকে পারমিশন এক স্টেপ পিছনে, এখন হয়েছে। সো সিডি হাইফেন দিয়ে আবার এইখানে গেলাম, আর ডবল এন স্ক্রিন দরকার নাই, স্ক্রিন দিয়েই দেই স্ক্রিন, দেন আমাদের এই কমান্ডটা ছিল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। দেওয়ার পরে আমাদের বলতেছে যে স্টার্টিং ব্ল্যাক বক্স এক্সপোর্টার ভার্সন এইটা, ঠিক আছে, সামথিং কিছু এখানে দিছে। দেওয়ার পরে বলতে একটা পোর্ট পাইছি, ঠিক আছে, যে লিসনিং অন অ্যাড্রেস এই পোর্টে। সো আমরা যদি ব্রাউজারটা এই পাশে নিয়ে আসি, নিয়ে এই শেল তো আমি আর এখন ইউজ করতে পারবো না যেহেতু এন্ড দেই নাই, আর একটা শেল নেই, আমি ডুপ্লিকেট ট্যাব cd ওয়ার্কিং মনিটরিং ls, সো ss হাইফেন তোনপাল গ্রেপ, দেখবো যে অ্যাকচুয়ালি পোর্টটা পাইছি কিনা। হ্যাঁ, আসলে পোর্টটা পাইছি, ঠিক আছে। পোর্টটার পিআইডি হচ্ছে এইটা,
আমার হোস্ট নেম মাইনাস আই দিয়ে যদি আমার কত আইপি সেটা আমি দেখে নিব। এটা হচ্ছে আমার আইপি, ঠিক আছে। সো আইপিটা আমি কপি করলাম, এখানে দিলাম। আর আমাদের এটা ছিল হচ্ছে 9। আমি অলওয়েজ এত আলসে, কপি পেস্ট ছাড়া। আমাদের ব্ল্যাক বক্স এক্সপোর্টার চলে আসছে, ঠিক আছে। আমরা এখানে মেট্রিক, যেটা কুবারনেটিসে আমরা দেখছিলাম, সেম ওইটাই আর কি। মেট্রিকগুলো অ্যাকচুয়ালি এর আগের ক্লাসে তো বললাম যে এটা বিভিন্ন উপায়ে, কেউ ডিরেক্ট ভিএমএ করে, ডকারে করে, কুবারনেটিসে করে, এই প্রমিথিয়াস গ্রাফানাটা কনফিগারেশনটা করে নেয়। সো এটা কনফিগারেশনটা একটু ভিন্ন, বাট মানে ইউআইটা সেম, ঠিক আছে। সো আমাদের ব্ল্যাক বক্স এক্সপোর্টার ইনস্টল হয়ে গেল। এখানে একটা পিআইডি পাইছিলাম, সো এটা পি গ্রেপ দিয়ে পি গ্রেপ ব্ল্যাক বক্স এক্সপোর্টার, ঠিক আছে। আমাদের পিআইডি মিলতেছে, ঠিক আছে। কারণ আমাদের এটা কিল করতে হবে, কনফিগারেশন চেঞ্জ করলে এটাকে কিল করতে হবে, যার কারণে পি গ্রেপ দিয়ে আমি পিআইডি নাম্বারটা এইভাবে বের করে নিব, ঠিক আছে। সো এরপরে আমরা আমাদের পেজ তো চলে আসছে। এখানে দেখবো যে টার্গেট দেই, টার্গেটে কিছু নাই, কোনো ধরনের আউটপুট আসবে না, কারণ আমরা এখনো টার্গেটে অ্যাসাইন করি নাই, ঠিক আছে। যেমন google.com কাকে টার্গেট করব, আপনার আমাদের নিজস্ব কোনো বানানো সাইট থাকলে সেটাতে এসএসএল দেওয়া থাকলে ভালো, অথবা কোনো ডোমেইন এত আইপি দিয়ে এত করতেছি, ব্রাউজ করতেছি, আইপি উইথ পোর্ট, সো কোনো কিছুই নাই, এই জন্য আমাদের টার্গেট পাচ্ছি না, ঠিক আছে। সো আমরা টার্গেট কিভাবে কনফিগার করে সেটা দেখব। সো যদি টার্গেট সহজ করে বলা যায় যে টার্গেট মানে হচ্ছে একটা ঠিকানা, যেরকম আমরা টার্গেট করতে গুগল.com একটা ঠিকানা, ঠিক আছে। তো এই ঠিকানাটা বেঁচে আছে কি মরে আছে, মরে গেছে, সেটা যেভাবে আমরা চেক করব, বেসিক্যালি এটাকে আমরা অ্যাজ এ টার্গেট হিসেবে ধরবো আর কি। সো এরপরে আমরা টার্মিনালে আবার গেলাম, গিয়ে সিডি এক স্টেপ পিছনে আসি, আসার পরে ঠিক আছে, এইখানেই। এরপরে আমাদের এখানে একটা প্রমিথিয়াস ফাইল আছে, ঠিক আছে। তারপরে গ্রাফানার আইএনআই আছে, একটা ডকার কম্পোজ ফাইল আছে, ঠিক আছে। সো আমরা যদি প্রমিথিয়াস ফাইলটা এখন দেখি যে প্রমিথিয়াস ফাইলে কি লেখা আছে, ওপেন করি। এটা পড়তে হবে, জানতে হবে, ঠিক আছে। অনেককে আমি দেখছি যে ডিরেক্ট হয়তো কোনো ট্রেনার বা কোথাও থেকে করছে, ডকুমেন্টেশন পাইছে, ডিরেক্ট কপি পেস্ট করে যেভাবে ট্রেনার যেভাবে করাইছে বা ডকুমেন্টেশনে আছে ওইভাবে কপি পেস্ট করে বলে যে হ্যাঁ সার্ভিস ঠিক আছে, কিন্তু বেসিক্যালি আসলে পড়াটা এরকম না। এখন তো পড়াশোনা অনেক সহজ হয়ে গেছে, আগের মতো নাই। আগে তো প্রত্যেকটা স্টেপের জন্য গুগলে সার্চ দিয়ে ডকুমেন্টেশন পড়ে খুঁজে খুঁজে তারপরে, এখন এআই আসার পরে পড়াশোনা এত সহজ হয়ে গেছে, কেউ ইচ্ছা করলে খুব সুন্দরভাবে পড়াশোনা করতে পারে। সো পড়াশোনাটা সুন্দরভাবেই করা উচিত, যেটা আমি রিকমেন্ড করি আর কি। সো এখানে গ্লোবাল সেটিং শুরু, ওয়াইএমএল ফাইলটা যদি দেখি, যে গ্লোবাল সেটিং শুরু, এখানে যা লেখা থাকবে তা পুরো প্রমিথিয়াসের ডিফল্ট নিয়ম হিসেবে কাজ করবে। এখন এই যে আমি স্ক্রেপ ইন্টারভাল, ঠিক আছে, স্ক্রেপটা হচ্ছে কি, যদি সহজভাবে বলি যে আঁচড় দেয়া, আমরা অনেক সময় যদি মানে যদি বাংলা ভাষায় বলি যে আমরা অনেক সময় মানুষকে খামচি মারি না, ঠিক আছে। তারপরে কোনো ধারালো জিনিস দিয়ে দেয়ালে
টান মারি, এটা হচ্ছে স্ক্রেপ, ঠিক আছে, এটাকে স্ক্রেপ বলে। সো এটাই হচ্ছে ওই একই থিম, ঠিক আছে, যে স্ক্রেপ ইন্টারভাল 15 সেকেন্ড, অর্থাৎ প্রতি 15 সেকেন্ড পর পর টার্গেটকে স্ক্রেপ করবে, অর্থাৎ খামচি মারবে ডাটা সংগ্রহের জন্য, ঠিক আছে। তারপরে ইভ্যালুয়েশন ইন্টারভাল অ্যালার্ট, এটাও 15 সেকেন্ড, অ্যালার্ট বা রুলগুলো প্রতি 5 সেকেন্ড পর পর ইভ্যালুয়েট করবে। অ্যালার্টিং এর একটা কনফিগারেশন এখানে দেওয়া আছে, বাট অ্যালার্ট এখনো অ্যালার্ট নিয়ে আমরা এই ক্লাসে বলবো না, অন্য একটা ক্লাসে বলবো, সামনে আছে সেটা অ্যালার্টের কনফিগারেশন ফাইল। অ্যালার্ট হচ্ছে সিপিইউর, আমি একটা ইন্টারভেল দিছি যে সিপিইউ যদি 80% বা 80% হয়ে যায়, র্যাম 80% হয়, তাহলে আমাকে অ্যালার্ট জেনারেট করতে হবে। সো অ্যালার্টের কনফিগারেশনটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। দিয়ে আমরা লোড টেস্ট দিব, অথবা একটা আমরা সার্ভিসকে মনিটরিং করতেছি, সার্ভিসটা ডাউন করে দিলাম, এনজিএনএক্স দিয়ে চলতেছে, আমরা সিস্টেম সিটে লিস্ট অফ এনজিএনএক্স করে দিলাম, বা এনজিএনএক্স এর পিআইডিটাও ক্লিল করে দিলাম, তারপরে সার্ভিসটা ডাউন, তখন অ্যালার্ট জেনারেট করবে, মেইলে টেক্সট আসবে যে এই সার্ভিসটা ডাউন, ঠিক আছে। এটার জন্য হচ্ছে এই অ্যালার্টিং, আর এটা হচ্ছে এইটার। সো এটাই বলছে যে অ্যালার্টিং সংক্রান্ত সেটিং শুরু, কোন কোন অ্যালার্ট ম্যানেজার ব্যবহার হবে তার লিস্ট, স্ট্যাটিক কনফিগ, অ্যালার্টের অ্যাড্রেস এখানে থাকবে, টার্গেট কাকে টার্গেট করবে, ঠিক আছে, ওটা এখানে দিয়ে দিব। আর এটা হচ্ছে তার ওয়াইএমএল ফাইল, ঠিক আছে। এই ওয়াইএমএল ফাইলে লেখা থাকবে যেমন এসএসএল সার্টিফিকেট এক্সপায়ারি অ্যালার্ট, প্রমিথিয়াস এখান থেকে পড়ে ডিসিশন নেবে। তো আমরা আসি যে স্ক্রেপ, আমরা যে বলছিলাম স্ক্রেপ খামচি দেয়া, ঠিক আছে। তো স্ক্রেপ কনফিগার কাকে কাকে খামচি দিবে, সরি আমার কথাটা যদিও একবারে পিওর বাংলা হয়ে যাচ্ছে, বাট বোঝানোর জন্য এটা, নাথিং এলস। সো স্ক্রিপ্ট কনফিগ, জব নেম ব্ল্যাক বক্স পাবলিক, এটা আমি একটা নাম দিছি যে ব্ল্যাক বক্স পাবলিক, ঠিক আছে, অর্থাৎ শুধু পাবলিক যে আইপি গুলো থাকবে এইগুলোকে টার্গেট করবে। সো এই স্ক্রিপ্ট জবের নাম ব্ল্যাক বক্স পাবলিক, এই নামে লেভেল হিসেবে মেট্রিকে দেখা যাবে। তারপর মেট্রিক পাথ, মানে কোনটাকে প্রোব করবে, প্রোব হচ্ছে যে থিটোস্কোপ যে লাগাবে, ঠিক আছে, ওটা কোন পাথে লাগাবে, অর্থাৎ সরাসরি স্ল্যাশ মেট্রিক পাথ না, বরং স্ল্যাশ প্রোব এন্ড পয়েন্ট হিট করবে। এটা ব্ল্যাক বক্স এক্সপোর্টের একটা বিশেষ পাথ। সো প্যারামস মডিউল, প্যারামিটারের মধ্যে মডিউল হচ্ছে HTTP 2xx, অর্থাৎ HTTP 200 রিলেটেড, HTTP যেটাকে বলে HTTP 2xx বলে, ঠিক আছে। আমরা যদি এখানে দেখি, আমরা এটার নাম, মডিউলের নাম দিছিলাম কি HTTP 2xx, এটাই এখানে কল করছে, ঠিক আছে। এইখানে যে নাম দিব এইখানে সেম নামে দিতে হবে, ঠিক আছে। মডিউল স্ট্যাটিকটা কনফিগ টার্গেটকে গিটহাবকে টার্গেট করছে প্রথম টার্গেট, তারপরে গুগলকে টার্গেট করছে, hackerrank.com, তারপরে এই দুইটা সাইটকে ধরলাম আমরা টার্গেট করবে যে আপ আছে নাকি ডাউন আছে, ঠিক আছে। তারপর এখন রিলেভেল কনফিগ, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। সো রিলেভেল হচ্ছে, যদি সহজ করে বলি, যে এইটার একটা সাইকেল হয়ে কিভাবে আসবে, ঠিক আছে, মানে লেভেলটা রিলেভেল হয়ে কিভাবে আসবে সেটাই আমি বলতেছি। স্টেপ করার আগে লেভেল গঠন করার নিয়ম, ঠিক আছে। ব্ল্যাক বক্সের মূল কৌশল এইখানেই, ঠিক আছে, যে আমরা যে ব্ল্যাক বক্সের কথাটা বললাম, যে ব্ল্যাক বক্স আসলে কারো কাছে, মানে আমি ব্ল্যাক বক্সকে ভাড়া করছি, একটা লোক ভাড়া করছি, লোকটাই হচ্ছে ব্ল্যাক বক্স। সো আমি কারো কাছে যাব না, অর্থাৎ এই যে প্রমিথিয়াস ভদ্রলোক আছে, এ কারো কাছে যাবে না, ঠিক আছে। ও ধাক্কা দেবে হচ্ছে ব্ল্যাক বক্সকে, যে ওইটা আপ আছে কি ডাউন আছে, আমাকে এই টাইমগুলো মেইনটেইন করে এনে দাও ইনফরমেশন, ঠিক আছে। সো এটা কিভাবে যাবে, যেহেতু ও প্রমিথিয়াস যাবে না, ও ব্ল্যাক বক্সকে ধাক্কা দিবে যে তুমি ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসো। সো ওই নিয়মটাই হচ্ছে এটা, যে স্ক্রিপ্ট করার আগে লেভেল পুনর্গঠন করার নিয়ম, এটা ব্ল্যাক বক্সের মূল কৌশলটা এখানে, ঠিক আছে। তো সোর্স লেভেল এখানে দিছি কি অ্যাড্রেস, ঠিক আছে।
সোর্স লেভেল অ্যাড্রেস মানে আগে অ্যাড্রেস লেভেলে যা ছিল বর্তমানে এটাকে গিটহাব অর্থাৎ অ্যাড্রেসের এখানে যে সোর্স লেভেল সোর্স ধরছি অ্যাড্রেসটা কি আমরা ধরছি প্রথমটা ধরছি হলো github.com ঠিক আছে তারপর টার্গেট লেভেল প্যারাম টার্গেট ঠিক আছে সো সেটাকে প্যারাম টার্গেট নামে নতুন লেভেল হিসেবে বসানো হচ্ছে এটা ইউআরএল প্যারামিটার হিসেবে যাবে টার্গেট আমরা কি ধরছি এটাকে http github সো এটাকে যদি আমরা সোর্স হিসেবে ধরি এখন এই অ্যাড্রেসের ভ্যালুটা চলে আসছে কি প্যারামস টার্গেট ঠিক আছে আবার সোর্স লেভেল হচ্ছে প্যারাম টার্গেট তো প্যারাম টার্গেটে কি আছে প্যারাম টার্গেটে হচ্ছে github.com তারপরে আবার কি করছে টার্গেট লেভেল ইনস্ট্যান্স সো এটা হচ্ছে এখানে একটু জটিল লাগে সেটা হচ্ছে সেটাকে ইনস্ট্যান্স লেভেল হিসেবে বসানো হচ্ছে ড্যাশবোর্ডে রিডেবল ইউআরএল দেখানোর জন্য ঠিক আছে অর্থাৎ এই যে github.com কে এটাকে সহজভাবে যেন রিডেবল হিউম্যান রিডেবল হয় ঠিক আছে এটার জন্য ও ইনস্ট্যান্স হিসেবে প্রথমে ধরবে ঠিক আছে ইনস্ট্যান্স হিসেবে ধরে তারপরে আবার টার্গেট লেভেল অ্যাড্রেস টার্গেট লেভেলের রিপ্লেসমেন্ট এটার মানে এই যে এখন এইখানে এসে প্রমিথিয়াস এটাকে ধাক্কা দিতেছে ঠিক আছে এই অ্যাড্রেসে কি আছে github.com সো বলতেছে যে অ্যাড্রেসে যেহেতু github.com আছে এ গিয়ে গিটহাবের সবকিছু চেক করতেছে ঠিক আছে যেটা ব্ল্যাক বক্স কততে চলতেছে 9115 এ না আমরা যদি দেখি ব্ল্যাক বক্স 9115 ঠিক আছে ওইটাই এখানে ঠিক আছে 9115 এখানে এই যে প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে এখানে অ্যাড্রেস কি আসলো ইনস্ট্যান্সের এগেইনস্টে অ্যাড্রেস অর্থাৎ এটা এখন github.com আছে github.com যেহেতু আছে ব্ল্যাক বক্স গিয়ে ওর ইনফরমেশন গুলো যে তুমি আপ আছো নাকি ডাউন আছো সেই ইনফরমেশনটা আমাকে দাও ঠিক আছে এটা আবার সার্কেল যেহেতু আরেকটা টার্গেট আছে google.com কেও সেম ওইভাবে একটা সাইকেলে এনে এইখানে অ্যাড্রেসে থাকবে google.com এবং ব্ল্যাক বক্স এক্সপোর্টার গিয়ে google.com কে প্রোব করবে স্ক্রেপ করবে খামচি দিবে যে তুমি আপ আছো নাকি ডাউন আছো এভাবে স্টেপ যতগুলো টার্গেট ভ্যালু থাকবে সবাইকে এইভাবেও স্ক্রেপ করতে থাকবে ঠিক আছে সো এটা জানতে হবে কিভাবে কি করে তারপরটা হচ্ছে ব্ল্যাক বক্স ইন্টারনাল সো এটা যে পাবলিক রাখছি এটা বোঝানোর জন্য রাখছি হচ্ছে ইন্টারনাল ঠিক আছে এটাও সেম মেট্রিক্স পাথ প্রোব তারপরে প্যারামস মডিউল http2xx ইন্টারনাল এখানে আমরা এটা নাম দিছি http2xx ইন্টারনাল তারপরে স্ট্যাটিক অন টার্গেট এটাও সেম আছে অর্থাৎ এই পোর্টে আমার কোনো একটা সার্ভিস চলবে ঠিক আছে টার্গেট ভ্যালু এটা ইন্টারনাল সার্ভিস চলবে সেটাকে ব্ল্যাক বক্স গিয়ে এই যে এখানে ঘুরে ঘুরে নিয়ে এসে এখানে রাখবে বেচারাকে ভদ্রলোককে এখানে রাখবে রেখে ও স্ক্রিপ্ট করে তার ইনফরমেশন বের করে এনে প্রমিথিয়াসকে দিবে ঠিক আছে প্রমিথিয়াস আবার সেটা গ্রাফানাকে দিবে গ্রাফানা থেকে আমরা ভিজুয়ালাইজ করব ঠিক আছে অবজারভেবিলিটি এটা এইভাবে করে সো এটা ছিল হচ্ছে প্রমিথিয়াসের কনফিগারেশন ফাইল সো প্রমিথিয়াস ওএমএল ফাইলগুলো এরপরে হচ্ছে ডকার কম্পোজ একটা ডকার কম্পোজের ওএমএল ফাইল আছে সো এটা ওপেন করি দেখি কি আছে এখানে ডকার কম্পোজ সম্পর্কে তো আমরা খুব ভালো করে জানি কারণ আমরা প্রথমে ডেভঅপস শেখার জন্য প্রথমে ডকার দিয়ে শুরু করি আর লিনাক্স তো জানতেই হবে সো এখানে সার্ভিসে বলছে হচ্ছে প্রমিথিয়াস ইমেজ এই ইমেজটা নিচে কন্টেইনার নেম হবে প্রমিথিয়াস নামে ডকার পিএস করে যেটা হবে কন্টেইনার নামে এটা হোস্ট নেম প্রমিথিয়াস রিস্টার্ট অলওয়েজ যেন এটা ডাউন খাইলে কোনো কারণে কন্টেইনার ডাউন খেলে অটো রিস্টার্ট হয় ttoi ট্রু ভলিউম prometheus.yml যেটা আছে প্রেজেন্ট env প্রেজেন্ট ডিরেক্টরি এইখানেই তো আছে pwd আছে এইখানেই docker compose yml ফাইলটা আছে এইজন্য /dot// এটা দিলেই এটা হচ্ছে
হোস্টের পার্ট, আর এটা হচ্ছে যে কন্টেইনারটা হবে কন্টেইনারের পার্ট অর্থাৎ ভলিউম। তারপর হোস্ট পোর্ট, কন্টেইনার পোর্টের দুইটাই পোর্ট সেম রাখা হয়েছে, নেটওয়ার্ক এইটা। দেন যদি গ্রাফানার পার্টটা দেখা হয় সেম আগের মতোই, এটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করে দিছে। তারপরে ভলিউমস রাখা হয়েছে এখানে, প্রভিশনিং, এখানে প্রভিশনিং নামে কোনো কিছু নাই, না থাকলে অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিবে। আমরা মনে থাকলে এটা দেখে নিব যে এখানে এলএস প্রভিশনিং নামে কোনো ডিরেক্টরি ক্রিয়েট হয় কিনা, অবশ্যই হবে, যেহেতু ডট ফরওয়ার্ড স্ল্যাশ এইখানেই হবে। এবং এটার ভলিউম ভার্লিপ গ্রাফানা প্রভিশনিং আর গ্রাফানা ডট আইএনআই একটা ফাইল এখানে দেখছি, গ্রাফানা ডট আইএনআই নামে, এটা অলরেডি আছে। এটা আর একটা ভলিউম, ইট ইজ প্রমিথিয়াস গ্রাফানা ডট আইএনআই। গ্রাফানার পোর্ট রাখছে হোস্ট 3000, গ্রাফানার কন্টেইনার 3000। নেটওয়ার্কটা ডিফাইন করে নিছে, অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিবে। নেটওয়ার্ক এক্সটার্নাল দিলেও হয়তো, এনিওয়ে সমস্যা নাই। প্রোডাকশনে দিতে গেলে আমরা অবশ্যই এক্সটার্নাল এভাবেই দিলে হবে, সমস্যা নাই। কি হয়েছে, সো আমরা ডকার কম্পোজটা ডকার ডকার কম্পোজ আপ দিলেই হবে। হতে থাকুক, আর একটু সময় নেবে। আমাদের কম্পোজ ফাইল আপ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে চলতে থাকতেছে, যেহেতু -d দেই নাই এই জন্য ডিটাচ হয় নাই। সো কন্ট্রোল জেড দিয়ে দিলাম, কেউ আবার কন্ট্রোল সি দিয়েন না, কন্ট্রোল জেড দিবেন। সো ডকার পিএস হাইফেন এ যদি দেখি, আমাদের দুইটা কন্টেইনার, একটা হচ্ছে প্রমিথিয়াস আর একটা হচ্ছে গ্রাফানা, ঠিক আছে। অলরেডি কন্টেইনার আপ হয়ে গেছে। সো আমরা এখন ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে এটা কপি করি, যেহেতু আইপি আমাদের সেম। এখান থেকেই দেখব যে কোনটা কোন পোর্ট পাইছে, ঠিক আছে। 9009090 অবশ্যই প্রমিথিয়াস, আর গ্রাফানা হচ্ছে 3000 পোর্টে, ঠিক আছে। সো দেই পোর্ট একটা 3000, একটা কপি করলাম 9090, গ্রাফানা চলে আসছে। গ্রাফানা বাই ডিফল্ট, যেহেতু আমরা বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন লগ ইন করি, লগড ইন আমরা চেঞ্জ করে নিব, এবং আমাদের প্রমিথিয়াসে চলে আসছে। আমরা যদি টার্গেট হেলথ দেই, তাহলে কিছু সার্ভিসগুলো আপ পাবো। এরকম আমরা এখানে যদি দেখি টার্গেট কাকে রাখছিলাম, এই কয়েক ভদ্রলোক টার্গেট, আর একটা টার্গেট ছিল হচ্ছে এইটা। সো এই সার্ভিসটা তো আমাদের নাই, দেখি কি করা যায়। কন্ট্রোল শিফট আর, সার্ভিসগুলো আপ দেখাচ্ছে, বাট এই আপ দেখে আমরা প্রপার বুঝতে পারবো না, ডিসিশন নিব না যে সার্ভিসটা অ্যাকচুয়ালি আপ নাকি ডাউন। এর জন্য আমাদের আরো কিছু কনফিগারেশন করব বা করতে হবে। এরপর আমরা কি করব,
গ্রাফানার সাথে প্রমিথিয়াসের ইন্টিগ্রিটিটা করে নিব। সো সেটা কিভাবে দেখাই, এটা নেক্সট ক্লাসেও দেখানো হয়েছে, আমরা আবার যত দেখবো তত শিখবো, আবার করব, সমস্যা নাই। সো বিষয়টা হচ্ছে আমরা ব্ল্যাক বক্স এক্সপোর্টার তৈরি করছি। ডাটা সোর্স হলো, ডাটা সোর্স কি, ডাটা সোর্স হচ্ছে প্রমিথিয়াস, ঠিক আছে। সো ব্ল্যাক বক্স এক্সপোর্টারের আইপি ব্যবহার করে আমরা ব্ল্যাক বক্স এক্সপোর্টার আইপি উইথ পোর্ট ব্যবহার করে আমরা প্রমিথিয়াসকে ব্ল্যাক বক্স এক্সপোর্টারের সাথে সংযুক্ত করছি, যাতে প্রমিথিয়াস নিয়মিত এই এক্সপোর্টারের কাছ থেকে প্রোব করে ডাটা সংগ্রহ করতে পারে। সো সেটা কিভাবে ডাটা সংগ্রহ করবে আমরা দেখি। আমরা গ্রাফানাতে যাই, গ্রাফানাতে গিয়ে কানেকশনস ড্যাশবোর্ড, কানেকশনস ওই এই যে কানেকশনস আছে, কানেকশনস, ডাটা সোর্স, অ্যাড ডাটা সোর্স। সো ডাটা সোর্স আমরা একটু আগে বললাম যে ডাটা সোর্স হিসেবে আমরা কাকে নিছি, প্রমিথিয়াসকে। সো প্রমিথিয়াসকে নিলাম, নিয়ে প্রমিথিয়াস সার্ভার ইউআরএল, ঠিক আছে। সো প্রমিথিয়াসের সার্ভার ইউআরএল কোনটা, এইটা কপি করলাম, করে এখানে এক্সাম্পল দিয়ে দিছে 9090 পর্যন্ত। সো আমি 9090 পর্যন্তই নিলাম। তারপরে আমাদের মেথড কি হবে, মেথড গেট মেথড, পোস্ট কোনো কিছু চেঞ্জ হবে না, গেট চেঞ্জ হবে। ওকে, আমরা গেট মেথড নিলাম। গেট মেথড নেওয়ার পরে সেভ এন্ড টেস্ট, তারপরে যদি আমরা ডাটা সোর্সে যাই, আমরা ডাটা সোর্সে দেখতে পাবো যে ডাটা সোর্স অ্যাজ এ প্রমিথিয়াস ইজ অন হেয়ার। সো আমরা এখন গ্রাফানাতে ড্যাশবোর্ড ক্রিয়েট করব। আমরা যে এই যে ডাটা সোর্সটা ক্রিয়েট করলাম সেটা আমরা কি দিয়ে দেখব, ড্যাশবোর্ড দিয়ে। সো ড্যাশবোর্ড আমরা ক্রিয়েট করব। সো গ্রাফানা থেকে ড্যাশবোর্ড গেলাম, ড্যাশবোর্ডে গিয়ে নিউ, তারপর নিউ ড্যাশবোর্ড। বাট আমরা গত ক্লাসে অনেট 60 আর ব্ল্যাক বক্স এক্সপোর্টারের 7540 মেবি এরকম কিছু একটা ইয়ে করছিলাম, কপি গ্রাফানা ড্যাশবোর্ড এক্সপোর্টার ব্ল্যাক বক্স এক্সপোর্টার ড্যাশবোর্ড থেকে কপি করে নিয়ে আসছিলাম। বাট এটা জেসন ফাইল দিয়েও করা যায়, ঠিক আছে। ওইখানে জেসন ফাইলের একটা ইয়েও ছিল, কপি জেসন, এখান থেকে দেখি না কেন, ব্ল্যাক বক্স এক্সপোর্টার গ্রাফানা ড্যাশবোর্ড, এইটা ডাউনলোড জেসন। আর আমরা কি কপি আইডি, এটা হচ্ছে আমরা কপি করছিলাম ব্ল্যাক বক্স এক্সপোর্টারের জন্য। সো জেসন ফাইল দিয়েও করা যায়। সো জেসন ফাইল দিয়ে কিভাবে করে সেটা আমরা দেখি। সো এখানে ড্যাশবোর্ড, ইম্পোর্ট, হ্যাঁ এইটা ড্যাশবোর্ড, নিউ ড্যাশবোর্ড না করে ইম্পোর্ট ড্যাশবোর্ড করব, ঠিক আছে। ইম্পোর্ট ড্যাশবোর্ড করে জেসন ফাইলটা কোথাও কপি আছে, আমি একটু খুঁজে নেই। আচ্ছা, জেসন ফাইলটা বেসিক্যালি আমি হারিয়ে ফেলছি, তো আমার কোথাও সেভ করে আসছিল, বাট এটা গিটহাবে দেওয়া আছে ড্যাশবোর্ড ডট জেসন, ঠিক আছে। সেটা আমি নামায় নেই, নামাবো কিভাবে, উইনেস সিপি দিয়ে আমি বের করে নিয়ে আসি। উইনেস সিপি, এখানে আমার হোস্ট নেম দেই, রুট যেহেতু ইউজ করতেছি, পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে ওয়ার্কিং মনিটরিং প্রোম কিউএল, তারপরে ড্যাশবোর্ড ডট জেসন, এটাই পাশে নিয়ে আসলাম। ওভাররাইট লোকাল,
আচ্ছা, এখানে আছে ডি র ভিডিওর মধ্যে। ওকে, গিয়ে দেখি ডি র ভিডিও। আচ্ছা, এই যে ড্যাশবোর্ড নামে, এটা যদি ওপেন করি ভিএস কোড থেকে, এটাই হচ্ছে সেটা, ঠিক আছে। সো জেসন ফাইল কিভাবে আপলোড করে সেটা দিয়ে আমরা দেখি। সো সোর্সটা কপি করলাম, কপি করে এখানে যাই, গিয়ে আপলোড ড্যাশবোর্ড জেসন ফাইল। সো সোর্সটা এখানে পেস্ট করি, করার পর ড্যাশবোর্ড, ঠিক আছে। সো অলরেডি ড্যাশবোর্ডটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন এখানে আমরা নামটা দিতে পারি, যেহেতু ব্ল্যাক বক্স এক্সপোর্টার, ঠিক আছে। আমরা কি দেব, এটা ব্ল্যাক বক্স এক্সপোর্টার প্রমিথিয়াস লাগবে না, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এটার সাথে দিব হচ্ছে ওয়েবসাইট অ্যান্ড এসএসএল মনিটর, ঠিক আছে। দিলাম, দিয়ে ড্যাশবোর্ড থাকলো, ইম্পোর্ট করে দিব, ঠিক আছে। দেওয়ার পরে এই যে ড্যাশবোর্ডটা চলে আসছে। এটা হচ্ছে জেসন ফাইল দিয়ে এক্সপোর্ট করা, ঠিক আছে। সো আমাদের এইটাও শেষ হয়ে গেল। এরপরে আমাদের grafana.ini আছে। আচ্ছা, তখন আমরা বলছিলাম এখানে প্রভিশনিং নামে একটা ফাইল সিডি অটোমেটিকলি ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে অ্যাজ এ ভলিউম হিসেবে কাজ করবে, ঠিক আছে। grafana.ini, সো grafana.ini তে গিয়ে আমরা এসএমটিপি নামে সার্চ দিব। এখন হচ্ছে আমরা কি করব, অ্যালার্ট জেনারেট করব, ঠিক আছে। অ্যালার্ট জেনারেট করব কি জন্য, সেটা হচ্ছে আমাদের কোনো সার্ভিস ডাউন হয়ে গেল, কোনো সার্ভিস আমরা সিপিইউ ইউটিলাইজেশন বেড়ে গেছে বা র্যাম এই রিসোর্সগুলো হাই হয়ে গেছে। সো এটার জন্য তো আমাদের মেইল আসতে হবে, ঠিক আছে। সো এটার জন্য আমরা হচ্ছে grafana.ini তে আমরা এই অ্যালার্ট ম্যানেজারটা কনফিগার করব, ঠিক আছে। সো এখানে সবই ঠিক আছে। এখানে এসএমটিপি হোস্টে এটা থাকবে, ইউজারে যার যার ইমেইল সেটা দিব, দেওয়ার পরে পাসওয়ার্ড এটা কিভাবে জেনারেট করে সেটা দেখাচ্ছি। তারপরে স্কিপ ভেরিফাই ট্রু দরকার নেই, ফ্রম অ্যাড্রেস কোথা থেকে যাবে, ফ্রম গ্রাফানা, ঠিক আছে। এখানে আমরা লিখে দিতে পারি যে এটাই থাক না, লিখে একটা কাস্টম অ্যালার্ট জেনারেট, অ্যালার্ট জিই অ্যালার্ট জেনারেট, ঠিক আছে থাক। এখন পাসওয়ার্ডটা আমরা কিভাবে পাবো, এটা হচ্ছে দেখাচ্ছি। জিমেইল থেকে আমাদের এটা অ্যাজ এ টোকেন আমাদের বের করে আনতে হবে, ঠিক আছে। সো এটার জন্য আমরা যাব হচ্ছে, ধরলাম জিমেইলে গেলাম, যাওয়ার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তারপরে গুগল পাসওয়ার্ড, লিঙ্কড অ্যাড্রেস, পাসওয়ার্ড ম্যানেজার,
খোঁজা এত কঠিন। মাই অ্যাকাউন্ট google.com অ্যাপ পাসওয়ার্ড, এটা সেভ রাখছিলাম। আচ্ছা, পাসওয়ার্ডটা দিয়ে নেই। এটাতে চলে আসছে। আমি আবার এটা দেখাই। https://myaccount.google.com/app_passwords, ঠিক আছে, অ্যাপ পাসওয়ার্ডস এটা দিলেই এখানে নিয়ে আসবে। সো এখানে আমরা নাম দিব যে অ্যালার্ট ফর গ্রাফানা দেই, FANA ফর গ্রাফানা ক্রিয়েট। সো যেটা পাবো এটা কপি করব। এটা অবশ্যই দেখানো উচিত নয়, বাট দেখাচ্ছি কারণ এটা ক্লাসটা শেষ হলে আমি এটা ডিলিট করে দিব। সো আমরা grafana.ini ওপেন করলাম, করার পরে এখানে পেস্ট করে দিব, শিফট ইনসার্ট দিয়ে কন্ট্রোল-S। এরপরে ডকার রিস্টার্ট গ্রাফানা, ঠিক আছে, ডকার রিস্টার্ট গ্রাফানা ডকার ps -a, হ্যাঁ ঠিক আছে। এরপরে আমরা অ্যালার্টের জন্য কি করব, ডান। এখানে অ্যালার্ট একটা অপশন আছে, এটা ঠিক আছে। যেহেতু অ্যালার্ট জেনারেট করার কনফিগারেশন আমাদের শেষ, সো আমরা গ্রাফানাতে আসলাম, অ্যালার্টিং এর পরে কন্টাক্ট এন্ড পয়েন্ট, অ্যালার্ট রুল কনফিগারেশন, ম্যানেজ কন্টাক্ট পয়েন্ট। এগুলো লিনাক্স কমান্ডের চেয়েও জটিল বিষয়, মনে রাখা যায় না। সো অ্যালার্টিং থেকে ম্যানেজ কন্টাক্ট পয়েন্ট, ম্যানেজ কন্টাক্ট পয়েন্ট, তারপরে নিউ কন্টাক্ট পয়েন্টে গিয়ে এখানে নেমে কি লিখতে পারি, যে যার যেরকম ইচ্ছা নাম দিব, গ্রাফানা FANA, গ্রাফানা ডিফল্ট মেইল, দেন অ্যালার্টটা কোথায় নিব, টেলিগ্রাম আছে, স্ল্যাক আছে, পেজার ডিউটি, ইমেইল, আমরা নিব হচ্ছে ইমেইলে। তারপরে অ্যাড্রেস দিব, অবশ্যই অ্যাড্রেস, কোন অ্যাড্রেসের জন্য আমি ওই টোকেনটা বানাইলাম যে ইমেইল থেকে, ওটা এখানে কপি পেস্ট করে দিব। অ্যান্ড ফাইনালি হচ্ছে কি করব, এইদিকে কোথাও টেস্ট একটা অপশন থাকার কথা, এই যে টেস্ট, ঠিক আছে। সো কাস্টম লিখি যে সিস্টেম ডাউন অথবা সার্ভিস ডাউন, এরকম কিছু একটা, কন্ট্রোল
ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, লাগবে না আর। সেন্ড টেস্ট মেইল, আমরা দেখি মেইলটা আসলো কিনা। সব ঠিকঠাক থাকলে মেইলটা আসার কথা, আসছে মেইলটা, ঠিক আছে। ফায়ারিং করছে, সিস্টেম ডাউন বা সার্ভিস ডাউন এরকমের কিছু একটা ফায়ারিং, যেটা লিখছি ওইটাই, ঠিক আছে। তার মানে আমাদের মেসেজ অর্থাৎ অ্যালার্ট জেনারেট করার যে প্রসিডিউর সেটা কাজ করতেছে। তার মানে আমাদের লাইন ক্লিয়ার। সো এরপর আমরা সেভ কন্টাক্ট পয়েন্ট এটা দিয়ে দিলাম, আছে এই যে আনইউজড এখন পর্যন্ত কোনো মানে প্রফেশনাল ইয়ে যায় নাই। শিফট আর দেই, কন্ট্রোল শিফট আর, সো আমরা একটা প্যানেল ক্রিয়েট করব, ঠিক আছে। সো প্যানেল এই জন্য ক্রিয়েট করব যে আমার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটটা ডাউন হয়ে গেছে কিনা, ডাউন হয়ে গেলে কিভাবে প্রুভ করবে, ঠিক আছে। এটার জন্য একটা সাধারণত প্যানেল ক্রিয়েট করা হয়, ঠিক আছে। সো সেটা কিভাবে, আমরা এখানে যাব, আমাদের যে এক্সপোর্টার ব্ল্যাক বক্স এক্সপোর্টার যেটা ক্রিয়েট করছি, এখানে যাব, যাওয়ার পরে ক্লিক করলাম, করার পরে এডিট করব। এডিটে এইদিকে আমরা দেখব যে এটা অলওয়েজ দেখা যায় না, এটা একটু দেখতে হবে ইয়ে করে মাউস নড়াইলে। যেমন এখন কিন্তু এই জায়গাটাতে একটা এই যে অ্যাড প্যানেল এটা হিডেন, ঠিক আছে। সো এইদিকে মাউস নাড়াইলে দেখা যাবে যে অ্যাড প্যানেল একটা অপশন আসবে। সো অ্যাড প্যানেল করব, করার পরে এখানে প্যানেলের নাম দিব, ধরলাম যে গিটহাব ডোমেইন অ্যালার্ট, তারপরে কনফিগার ভিজুয়ালাইজেশন, আমাদের ডাটা সোর্স থাকবে অবশ্যই প্রমিথিয়াস, এবং এটা এর আন্ডারে, ঠিক আছে। কি স্টার্ট ইউর কোয়েরি এ, এর আন্ডারে আমরা মেট্রিক সিলেক্ট করে দিব। সো এখানে অনেকগুলো মেট্রিক আছে, ঠিক আছে। কোনটার কি কাজ, বেশিরভাগ এখানে ইউজ হয় হচ্ছে আপ, তারপরে প্রোব সাকসেস, তারপরে আমি যে কয়েকটা আজ পর্যন্ত ইউজ করছি প্রোব এসএসএল আর্লিস্ট সার্ট এক্সপায়ারি, এটা আমরা দেখব যে সার্টিফিকেট, আমার সার্টিফিকেট লেটস ইনক্রিপ্ট দিয়ে আমি একটা সার্টিফিকেট নিলাম, ডোমেইনের এসএসএল দিলাম, এটা সম্ভবত 90 দিন থাকে। সো 90 দিন শেষ হওয়ার 2 দিন আগে যেন অথবা 1 দিন আগে আমাকে যেন অ্যালার্ট জেনারেট করে, যে এরকম আমি একটা কাস্টম মেসেজ দিয়ে টেক্সট লিখে দিব যে ইউর এসএসএল উইল বি এক্সপায়ার ভেরি সুন, এরকম কিছু একটা যা লিখে দিব কাস্টম, ওইটা আমাকে একদিন আগে যে টাইমটা দিব প্রম্পট করবে, মেইল জেনারেট করবে, ঠিক আছে। সো আমরা এখানে প্রোব সাকসেসটা দিচ্ছি, তারপরে সিলেক্ট অবশ্যই আমরা ইনস্ট্যান্স নিব, দেন ভ্যালুটা আমরা ধরলাম গিটহাবেরটা দিয়ে দিলাম, দিয়ে রান কোয়েরিজ। সো যদি এখানে অন আসে, ঠিক আছে, যদি 0 আসে তার মানে সার্ভিসটা ডাউন, অন আসলে সার্ভিসটা আপ, ঠিক আছে। এটা হচ্ছে মূল বিষয়। তারপরে এখানে আরো কিছু গ্রাফ দিছে, এরপর এটা আমরা সেভ করে দিব, সেভ করে দিয়ে মেসেজ অপশনাল আমরা দিতে পারি যে ইওর সাইট ইজ ডাউন,
সেভ। সো আমরা যদি এখন আবার যাই আমাদের github.com, এখানে একটা কথা বলে রাখা উচিত, এখানে আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে github.com দিছি, ঠিক আছে। সো আমাদের অফিসের যেসব ডোমেইনগুলো থাকবে, যেগুলো আসলে আমাদের মনিটরিং করা উচিত, ওইটা আমরা এই গিটহাবের জায়গায় এটা দিলেই চলে আসবে, ঠিক আছে। আর আমাদের প্রমিথিয়াসের যে ফাইল আছে ওইখানে তো টার্গেটে তো ওই সাইটটা দিতেই হবে অবশ্যই, যেহেতু ওই টার্গেটগুলোকে আমরা মনিটরিং এর আন্ডারে আনতেছি, ঠিক আছে। সো এখানে আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে গিটহাব দিছি। আমরা যখন অফিসে এরকম কোনো মনিটরিং টুল সেট আপ করবো তখন এখানে আমরা ওইটা সিলেক্ট করে দিয়ে দিব। এখানে আরেকটা বিষয় বলি, এক্সিট, আবার যদি এডিট করি, অ্যাড প্যানেল, কনফিগার ভিজুয়াল, জাস্ট দেখানোর জন্য। প্রো সাকসেস ধরলাম ইনস্ট্যান্স। এখানে আমার একটা কাস্টম ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট হচ্ছে আমার, এটা আমার প্রাইভেট বা পাবলিক আইপি, ঠিক আছে, এবং তার পোর্ট হচ্ছে এত। সো আমরা যদি ওই পোর্টটাও এখানে এইভাবে ডিফাইন করে দেই, তারপরে ওটাকে মনিটরিং এর আন্ডারে আনবে, ঠিক আছে। ডিসকার্ড প্যানেল, আচ্ছা ডিসকার্ড করলাম, তারপরে এক্সিট ডিসকার্ড, এবার ঠিক আছে, কন্ট্রোল শিফট আর। সো এভাবে আমরা এটা অন দেখে বুঝবো যে সার্ভিসটা আপ, আর যদি জিরোর এই দিকে ইয়ে করে শো করে গ্রাফটা, এই গ্রাফটা যদি জিরোর দিকে থাকে তাহলে বুঝবো যে সাইটটা ডাউন, ঠিক আছে। এটা অন কাইন্ড অফ মেট্রিক ভ্যালু বলা চলে। সো আর আরেকটা বিষয় এখানে যে এই সাইটটা যে ডাউন হয়ে যাবে তার জন্য আমাদের আরেকটা কনফিগার করে দিতে হবে, ঠিক আছে। সো সেটার জন্য মানে অ্যালার্ট নোটিফিকেশনটা যেন পাই, সেটার জন্য। সো এটা এইখানে আমরা যাব, গিয়ে এডিট, পরে এইদিকে অ্যালার্ট একটা অপশন, হ্যাঁ এই যে এটা, এই অ্যালার্ট। সো অ্যালার্টে আমরা যাব, গিয়ে নিউ অ্যালার্ট রুল, আমাদের এটা হচ্ছে বি অপশন, একটা বি অপশন দেখব। গিটহাব ডোমেইন অ্যালার্ট, অ্যাডভান্স অপশনটা চালু করে দেব এখান থেকে, ঠিক আছে। চালু করে দেওয়ার পর এটা ছিল আমাদের এ, এতটুকু ছিল আমাদের এ, আমরা গিটহাবকেই নিছি, সমস্যা নেই। এরপর অ্যাড এক্সপ্রেশন অপারেশন, অ্যাড এক্সপ্রেশন অপশন, ইয়েস এইটা, এক্সপ্রেশন থেকে অ্যাড এক্সপ্রেশন, ঠিক আছে। অ্যাড এক্সপ্রেশন অ্যান্ড ক্লাসিক কন্ডিশন লিগেসির পরে। সো এটা আমাদের সি অপশন চালু হয়ে গেছে, এটা আমাদের লাগবে না। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সো আমরা, হ্যাঁ এটা বি, আছে। বিতে আমরা দিব হচ্ছে হোয়েন লাস্ট অফ এ, ঠিক আছে। অর্থাৎ এ থেকেও ইনফরমেশনটা নিচ্ছে, আমরা এখানে কি দিছি এ, ঠিক আছে। এতে কি কি ইনফরমেশন আছে, প্রমিথিয়াসের ইনফরমেশন, প্রোব সাকসেস করতেছে কাকে, গিটহাবকে, ঠিক আছে। সো এখান থেকে এই ইনফরমেশনটা ও নিবে, নেয়ার পরে বি এর কাজ কি করবে, হোয়েন লাস্ট অফ এ ইজ অ্যাবভ, আমরা ধরলাম ইজ অ্যাবভ এখানে অন, এটা আমি ডিরেক্ট সোজা মুখস্থ রাখি। হোয়েন লাস্ট অফ এ ইজ বিলো, সরি, হোয়েন লাস্ট অফ এ ইজ বিলো
অন, when last of a is below on, ঠিক আছে। সো আমরা বি অপশন এইটা দিব, ঠিক আছে। আর অফ এ তো আমি আবার বলতে এ কি জন্য আসলো, আমরা আমাদের এই অপশনটা হচ্ছে এ এর অপশন, ঠিক আছে। এ আমাদের এতে এই প্যারামিটার গুলো আমরা দিছি, এই ইনফরমেশন গুলো নিয়ে এসে এখানে একটা কন্ডিশন কল করবে, যে হোয়েন লাস্ট অফ এ ইজ বিলো অন, অর্থাৎ একদিন আগে যেন আমাকে নোটিফিকেশন দেয়, ঠিক আছে। সো এটা ছিল হচ্ছে মানে মূল থিম, যে কিভাবে অ্যালার্ট ফায়ার করবে। সো যদি আমরা ইজ বিলো জিরো দিতাম, তাহলে কি হইতো, যে জিরো কখনো জিরোর নিচে যাবে না, ঠিক আছে। যে জিরো কখনো জিরোর নিচে যাবে না, যদি আমরা ইজ বিলো জিরো দিতাম, তাহলে জিরো কখনো তো জিরোর নিচে যাইতে পারে না, ঠিক আছে। সো আমরা আমরা ইজ বিলো অন দিছি মানে কি, যে জিরো বাই অন, ঠিক আছে। জিরো অনের নিচে, জিরো জিরো অনের নিচে, এইটা হবে, এটা হবে না, জিরো হচ্ছে অনের নিচে, ঠিক আছে, এটা ট্রু, ঠিক আছে। সো জিরো হওয়ার একদিন আগে যেন আমাদের অ্যালার্টটা ফায়ার করে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। সো আমরা এটা সেভ করে দিতে পারি। সেভ, there are error from the, please correct, try again। আচ্ছা, কন্টাক্ট পয়েন্ট হচ্ছে গ্রাফানা ডিফল্ট মেইল, আমরা যেটা নিছিলাম এইটাতে ডিফল্ট মেইল আমরা এখানে দিলাম না, অ্যালার্ট, যেখানে অ্যালার্টটা কনফিগার করছিলাম। এরপর সেভ, আর কোথায়, ইভলিউশন গ্রুপ, আচ্ছা, নিউ ফোল্ডারে আমরা কি দিব, গ্রাফানা নামে একটা ইভলিউশন গ্রুপ, এটা ধরলাম গ্রাফানা ইভলিউশন ইন্টারভাল 5M, দেন এটা সিলেক্ট করে দিলাম, এখন নিবে। সো আমাদের এটা ছিল হচ্ছে প্রপার একটা কন্ডিশন, অ্যালার্ট রুল। এরপর আমরা যদি অ্যালার্ট ফর এসএসএল সার্টিফিকেট কিভাবে এক্সপায়ার হয়ে যায়, ঠিক আছে, সেটার জন্য যদি আমরা অ্যালার্ট কনফিগার করি, ঠিক আছে, তো সেটা কিভাবে, যে আমরা আবার ড্যাশবোর্ড ব্ল্যাক বক্স এক্সপোর্টারে যাব, গিয়ে এটা অ্যাড প্যানেল লিখলাম এসএসএল এক্সপায়ারি কনফিগার ভিজুয়ালাইজেশন, এটা এইভাবেই থাকবে, যেহেতু এটা এ অপশন। মেট্রিক প্রোব সাকসেস, এখান থেকে ইনস্ট্যান্স ধরলাম, গিটহাবে নিলাম, রান কোয়েরিজে ওকে ফাইন, দেন ও সরি এটা এরকম হবে না, প্রমিথিয়াস প্রোব সাকসেস না, এটা হচ্ছে এসএসএল এক্সপায়ারির যেই একটা
প্যারামিটার আছে, এইটা আমরা সিলেক্ট করব। এসএসএল প্রোব এসএসএল আর্লিস্ট সার্ট এক্সপায়ারি, ঠিক আছে। এরপর এখানে ইনস্ট্যান্স নিব, দেন github.com। আর কোড, আমরা এখানে বিল্ডার না কোড নিব। আমি আবার দেখাই, আমরা এখানে বিল্ডার সিলেক্ট করছিলাম, এই জন্য এইভাবে দেখাচ্ছিল, বাট আমরা কোড থেকে নিব। কোড থেকে প্রোব এসএসএল আর্লি সার্ট এক্সপায়ারি, এটা করার জন্য আমরা কোড সিলেক্ট করব, কারণ কোড থেকে করাটা সহজ, ঠিক আছে। সো আমরা এটাকে যদি কপি করি, github.com, এটা ভুল হবেই। প্যারামিটারটা এআই থেকে ফিক্স করে নিয়ে আসি। কি হয়েছে এআই এর, আসছে। Fix this line. এটা সেটা আমরা কপি করে এইখানে দিয়ে দিলাম, এখন করে এরর নাই। সো এখানে এক্সপায়ার একটা রেশিও দেখাচ্ছে, আচ্ছা দেখাক, সমস্যা নেই, ঠিক আছে। এরপরে আমরা কি করব, সেই এইখানেই যাব, এটাকে সেভ করে দেই, ঠিক আছে। প্যানেল লিখছি এসএসএল এক্সপায়ারি, ওকে, সেভ দিলাম। এখানে গেলাম, এসএসএল এক্সপায়ারি, এটা এখন এডিট করব, ঠিক আছে। সো আমাদের এই অপশনে এটা তো আছেই। এখন আমরা যদি অ্যালার্টে যাই, নিউ অ্যালার্ট রুল, এটা সে আগের মতোই, when last of a is below সো আমরা এখানে এক্সপ্রেশন একটু ছোট করে নেই, এক্সপ্রেশন ক্লাসিক কন্ডিশন, when last of a is below on। এরপরে যদি আমরা সেভ করে দেই, এসএসএল আপডেট ডিফল্ট ভেরিয়েবল, আমি একবার সেভ করছিলাম তো এই জন্য এটা দেখাচ্ছিল। সো এখন যদি দেখি যে আমাদের এসএসএল এক্সপায়ারির আছে হচ্ছে 57 দিন, ঠিক আছে। এখানে আরেকটু বিষয় বোঝানোর আছে, যে এইটা, ঠিক আছে। সো এটা সম্বন্ধে যদি একটু বলি যে এটা কিভাবে আসলো। এখানে বলা যায় যে এখানে মূলত কয়েকটা ধাপ আছে, সেটা হচ্ছে প্রোব এসএসএল আর্লি সার্ট এক্সপায়ারি, এটা জানায় যে সার্টিফিকেটটা কবে শেষ হবে। আর ইনস্ট্যান্স বলতে আমরা এটাকে টার্গেট করে, ঠিক আছে। আর টাইম বলতে যেটা বোঝাচ্ছে, আজকে টাইম বলতে বোঝাচ্ছে হচ্ছে আজকে কত তারিখ, ঠিক আছে, আজকের কত তারিখ থেকে এটা কবে এক্সপায়ার হয়ে যাবে, হ্যাঁ, সেই টাইমটা বাদ দাও, দিয়ে
আর 86400 এটা হচ্ছে এটা অন কাইন্ড অফ মেট্রিকের একটা এটা সহজ উপায় আর কি। যেমন বিয়োগের ফলাফলটা আসলে আসে কি একটা বড় একক সংখ্যা যেটা সেকেন্ড থেকে আসে, ঠিক আছে। সো এটা বোঝা মুশকিল হয়ে পড়ে। So আসলে সবকিছু আমি বললে বোঝাটা আপনাদের জন্য বোঝাটা একটু কষ্টকর, বাট একটু আপনারা এখন এআই যেহেতু আছে, আপনারা ইজিলি বিষয়গুলো সব জায়গায় আসলে বোঝানো যায় না, ফিলিংসটা ওইভাবে হয় না, ঠিক আছে। সো তাই সেটাকে এটা একটু বোঝা মুশকিল হয়, যার কারণে 86400 দিয়ে ভাগ করে দিনে রূপান্তর করা হয়। কারণ একদিনে কত, একদিনে এত 86400 সেকেন্ড, অর্থাৎ 86,400 সেকেন্ড একদিনে, ঠিক আছে। একদিনে এত সেকেন্ড। সো এতে বোঝা যায় যে আমাদের কতদিন বাকি আছে, ঠিক আছে। সো এটা থেকে আমাদের জাস্ট এই আজকের টাইম, এটা এটা হচ্ছে আজকের টাইম, এখন রানিং টাইম থেকে এটা বাদ দেব, দিয়ে এটা বের করার জন্য হচ্ছে একদিন ভাগ করে দিব। তাহলে আমাদের কত এসএসএল এর এক্সপায়ার ডেট কত আছে সেটা দেখা যাবে। সো এখানে github.com এর এসএসএল এক্সপায়ার আছে হচ্ছে 57 দিন, 57 দিনই ধরি, ঠিক আছে। আর এখানে এটা দেওয়া হয়েছে when last of a, অর্থাৎ এটা এসএসএল এক্সপায়ার একদিন আগে যেন অ্যালার্ট জেনারেট করে। সো আমরা এটা ভেরিফাই করে নিই, আমরা গিটহাবে যাই, github.com গেলাম, এখানে সমস্যা নাই। সরি, আমাদের এত কোথাও যাইতে হবে না, এইখানে গেলেই হবে। এই যে এটাতে গেলাম, কানেকশন সার্টিফিকেট ভ্যালিডিটি। সো আমরা যদি এখান থেকে দেখি যে এক্সপায়ার না তো ইস্যুড ডেট, এটা এক্সপায়ার ডেট এত। সো আমরা যদি খুব সহজে ইয়ে করি যে এখানে দিলাম, দিয়ে how much days on its expiration, expiration of this expiration, সমস্যা নেই, বুঝে নিবে। আমরা ডিরেক্ট ক্যালকুলেট করতেই তো বললাম। সো এখানে বলে দিছে যে 57 ডেজ, ঠিক আছে। 57 ডেজ রিমেইন, আমাদের প্যানেলে কি বলছে, প্যানেলে 57 ডেজই বলছে, ঠিক আছে। সো আস্তে আস্তে এইদিকে আসার পরে যখন একদিন থাকবে, ঠিক আছে, একদিন থাকার পরে ও অ্যালার্ট জেনারেট করে দিবে যে এসএসএল এক্সপায়ার, যে মেসেজটা আমরা কাস্টম মেসেজ দিয়ে দিব ওইটা দিবে। সো এটা নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন, করলে আমি তো জাস্ট একটা মিডিয়া হিসেবে বলে দিচ্ছি, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা এইগুলো নিয়েই পড়াশোনা আলোচনা করব। বাট এটা তো ডকার বেস গেল, ঠিক আছে। এখন এর আগে আমি বলছিলাম যে আমি এমন একটা প্রতিষ্ঠানে গেলাম, সেখানে ডকার বেস, সো ডকার বেসে কিভাবে চলে না চলে, ঠিক আছে। আর এরপরেরটা হচ্ছে অনেকে ডিরেক্ট ভিএম এর মধ্যে চালাচ্ছে, ঠিক আছে। সেখানে সিস্টেম আমরা তো কোনো কিছু চেঞ্জেস করলে ডকার রিস্টার্ট করে সার্ভিসটা রিস্টার্ট করতেছি, বাট যখন ডিরেক্ট ভিএম এ থাকবে তখন তো সিস্টেম সিটিএল দিতে হবে। তো সিস্টেম সিটিএল কিভাবে সিস্টেম সিটিএল এর সার্ভিস বানায় সেটা আমরা দেখব পরের ক্লাসে, এবং সিস্টেম সিটিএল দিয়ে সার্ভিসটা কিভাবে রিস্টার্ট করে, ঠিক আছে। সো আশা করি আপনারা ক্লাসটা এনজয় করছেন। সো সি ইউ অন নেক্সট ডে ক্লাস, বাই।